বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2025-এর আমরা শেষ প্রান্তে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 8 নং আইন। এই আইনের আজকে আমরা হয়তো শেষ করব ক্লাস। পরবর্তী কাল রাত 9টায় গুরুত্বপূর্ণ আমাদের যে ধারাগুলো, ওই ধারাগুলোর ক্লাসের রেকর্ডিং হবে এবং ওই ক্লাসগুলো করার চেষ্টা করব। তাহলে এখন আজ শুরু করব। সূচি বলবো না প্রথমে, কারণ আমাদের শেষ করা লাগবে। 27 ধারা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ার। 27 ধারা বলছে দোস্ত ট্রাইব্যুনালের এখতিয়ার। ট্রাইব্যুনাল কি ধরনের হবে, কি তার বিস্তারিত বলছে। এগুলো প্রশ্ন আসবেন না, আমি তারপরেও সীমিত সারে একটু পড়ে শোনাই। এই 27 ধারায় বলছে সাব ইন্সপেক্টর পদমর্যাদায় নির্মাণ হয়। কত কোন কোন পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর পদমর্যাদায় নির্মাণ হয় এমন পুলিশ কর্মকর্তা সরকারের নিকটে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত রিপোর্টে ব্যতি রেখে কোনো ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারতে গ্রহণ করতে পারিবে না। বলছে কি, আর তুমি জানো ফৌজদারি কার্যবিধি আমরা যখন পড়ছিলাম তদন্ত তদন্ত কি করতে পারে পুলিশ অফিসার করে। তদন্ত কাকে বলে? পুলিশ অফিসার করতে পারে, আদালতের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি তদন্ত করতে পারে। ঠিক এই 27 ধারার একেও তাই বলছে। এই সাব ইন্সপেক্টর পদমর্যাদায় নির্মাণ হয় এমন পুলিশ অফিসার সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত সাধারণ এবং বিশেষ আদেশপ্রাপ্ত ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির লিখিত রিপোর্টে ব্যতি রেখে কোনো ক্রমে ট্রাইব্যুনাল অপরাধ আমলে গ্রহণ করতে পারে না। তাহলে সাব ইন্সপেক্টর লাগবে। এখন এমসিকিউ, কে লাগে? পুলিশের কোন ধরনের কর্মকর্তা সর্বনিম্ন তার লিখিত রিপোর্ট ছাড়া অপরাধ আমলে নেয় না? সাব ইন্সপেক্টর বা এসআই। এবং দেখা গেল নিচের কোন ব্যক্তিদের রিপোর্টের কারণে অপরাধ আদালত আমলে নেবে? সাব ইন্সপেক্টর, সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারের নিকট থেকে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, উপরের সবগুলাই। এই যে তোমার জানা থাকলো এমসিকিউ পুলিশের সুযোগ নেই। তাহলে পুলিশের সাব ইন্সপেক্টরের লিখিত রিপোর্ট লাগবে, অথবা সরকারের নিকট থেকে সাধারণভাবে অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির রিপোর্টের উপর ভিত্তি করে আদালত অপরাধ আমলে নেবে। এই হলো 87(1) আদালতের এখতিয়ার বা আদালতের ক্ষমতা। 2 কি বলছে? 2 হচ্ছে লেগে সংশোধনী দিয়েছে। যাকে এখানে বেশি পড়ারও কিছু নাই দোস্ত, আমি সহজ বলি। এরপরে কি বলছে, এই যে তুমি সাব ইন্সপেক্টর বা কোনো ব্যক্তি লিখিত রিপোর্টের কারণে অপরাধ আমলে নিল। এখন মনে করো সিআরপিসি 190 সম্পর্কে ধারণা আছে মনে হয়। 190 কিন্তু আদালত অপরাধ গ্রহণ করে। আদালত 2 ধরনের মামলা গ্রহণ করে। এটা আমলযোগ্য অযোগ্য অপরাধ আদালত গ্রহণ করে। পুলিশের রিপোর্টের ভিত্তিতে অথবা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আদালতের ইচ্ছা অনুযায়ী রিপোর্ট গ্রহণ করে। একটু সিআরপিসি ঘুরে আসলাম। ঠিক এরকম সাব ইন্সপেক্টর অথবা অন্য কোনো পুলিশ কর্মকর্তার অন্য কোনো ব্যক্তির সরকার নিকট ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির লিখিত রিপোর্টের উপর অপরাধ আমলে নেছে 87(1)। এখন অপরাধ আমলে নেওয়ার পরে কি বলছে? 2 পর্ব এইভাবে ভালো করে সন্তুষ্ট হলে অভিযোগকারী অনুসন্ধানের জন্য কোনো ম্যাজিস্ট্রেট কিংবা অন্য কোনো ব্যক্তির নির্দেশ প্রদান করিবেন এবং অনুসন্ধানের জন্য নির্দেশপ্রাপ্ত কোনো অভিযোগটি অনুসন্ধান করিয়া 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনাল নিকট রিপোর্ট দেবেন। এই যে অপরাধ আমলে গ্রহণ করলো আদালত যখন বা ট্রাইব্যুনাল যখন অপরাধ গ্রহণ করে সাব ইন্সপেক্টর বা কোনো ব্যক্তির কারণে, এটা আসবে না। জাস্ট আমি তোমার এমসিকিউ করানোর জন্য এইগুলো বলতে। এই 2 এসে বলতে যে সন্তুষ্ট হইলে অভিযোগটি অনুসন্ধান এর জন্য কোনো ম্যাজিস্ট্রেট কিংবা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করবে। এই যে আদালত অপরাধ গ্রহণ করছে, এই সিআরপিসির 190 কিন্তু আদালত গ্রহণ করে। তারপরে 1, 2, 3 আমরা পড়ছিলাম। 201, 2, 3, 4 ওখানে কিভাবে তদন্ত রিপোর্ট করে, কিভাবে কি করে, ওইগুলো এখানতে আসবে না। কিন্তু আমি তোমার ক্লাসটা নেওয়ার জন্য যে এমসিকিউ আছে। তাহলে অপরাধ সন্তুষ্ট হলে আদালত যখন এই রিপোর্টটার পর সন্তুষ্ট হবে তখন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করবে অনুসন্ধানের জন্য। তুমি জানো আদালত যখন পুলিশ করলে কোনো অপরাধ সংক্রান্ত তদন্ত হয় আর বা কোনো ব্যক্তি করলে তদন্ত হয়, আদালত যদি ওই অপরাধ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করতে চায় ওটাকে অনুসন্ধান বলে।
তাহলে ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ প্রদান করলে অনুসন্ধানের জন্য নির্দেশপ্রাপ্ত কোনো ব্যক্তি অভিযোগের অনুসন্ধান করিয়া 7 কার্য দিবসের মধ্যে ট্রাইব্যুনাল নিকট রিপোর্ট জমা দেবেন। তাহলে প্রথমে একে বলছে 87 একে বলছে সাব ইন্সপেক্টর বা কোনো ব্যক্তির রিপোর্টের উপর আদালত অপরাধ আমল এনেছে, নেওয়ার পরে কি ওটা বসে থাকবে না, ওইটা অনুসন্ধানের জন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট দিয়েছে। 2 নম্বরে সংক্ষেপে করে করছি, এবার হলো সংক্ষেপ, একবার সংক্ষেপ একবার বড়। 2 নম্বরে হচ্ছে বলতেছে এই অপরাধ অনুসন্ধান করার জন্য ট্রাইব্যুনাল কোনো ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে অথবা অন্য কোনো ব্যক্তির নিকট দিয়েছে যে এটা অনুসন্ধান করে দেখেন। হ্যাঁ, এবার 3 নম্বরে এসে লাগবা সন্তুষ্ট না হলে অভিযোগটি সরাসরি নাকচ করে দেবেন। এই ম্যাজিস্ট্রেট যখন এটি অনুসন্ধান কার্যক্রম করতে গেছে এটা সন্তোষজনক নেই তো সরাসরি নাকচ করে দিয়েছে। এইটা কতই পাইছিলাম 201, 202, 203, 204, 205, 200, 201, 2, 3, 4 এর ভিতরে এই কথাগুলো সুন্দর করে সিআরপিসিতে লেখা ছিল। ঠিক সেই কথাগুলো এনে 87, 1, 2, 3 ট্রাইব্যুনাল লেখা। ঠিক আছে, তারপরে তোমার এরপরে ধরো 2 এর কথা কি বলছে, 2 এর কথা ভালো একটা কথা বলছে, খেয়াল করো। অভিযোগ সমর্থনের যে অভিযোগটা গ্রহণ করছে আদালত, অভিযোগ সমর্থনের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে। যে অভিযোগটা পুলিশ সাব ইন্সপেক্টর দেশে বা আদালত গ্রহণ করছে কোনো ব্যক্তির অভিযোগের উপরে বা তদন্তের উপরে অভিযোগ সমর্থনের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত রিপোর্ট অভিযোগের ভিত্তিতে অপরাধী বিচারতে গ্রহণ করবেন। তাহলে যে অভিযোগটা করছে এই অভিযোগের সাক্ষ্য প্রমাণ আছে, আদালত মনে করছে এটা বিচার করা যায়, এর সাক্ষ্য প্রমাণ আছে। প্রথমটা একবার তদন্ত করছে, এরপরে দ্বিতীয়বার এসে বলছে যে এই অভিযোগ যে করছে প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত রিপোর্ট বা অভিযোগের ভিত্তিতে অপরাধ বিচারতে গ্রহণ করবেন, মানে অপরাধের বিচার করা যাবে, সাক্ষী শপথ দেখা যাবে। এটা হলো 202, 3, 4, 1, 2, 3, 4, 201, 2, 3 সিআরপিসিতে যা এইখানে, এটা তোমার মাথায় রাখা লাগবে না, মনে রাখা লাগবে না। এইবার আবার খতে কি বলছে, অভিযোগের সমর্থনে কোনো অভিযোগ যে করছে অভিযোগের সমর্থনে কোনো প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল অপরাধটি নাকচ করে দিতে পারে। তাহলে 87-1 বলছে, সহজ করে দেই, 87-1 বলছে কোনো সাব ইন্সপেক্টর বা সরকারের নিকট ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করছে, ট্রাইব্যুনাল গ্রহণ করছে না। 2 নম্বরে কি বলছে, এই অপরাধ যে আমলে গ্রহণ করছে আদালত, তাহলে ট্রাইব্যুনাল কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধানের জন্য নির্দেশ দিয়েছে বা কোনো ব্যক্তিকে অনুসন্ধান করার জন্য দিয়েছে। 3 নম্বরে সে বলছে সন্তুষ্ট না হলে অভিযোগটি নাকচ করে দিয়েছে। এই যে ম্যাজিস্ট্রেট যে অনুসন্ধান করছে এই অনুসন্ধান করবার যে অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছে, আসলে সন্তোষজনক না। আর 2 নম্বরে বলছে অভিযোগ সমর্থনের সময়, এটা 1, 2, 3, 4 নম্বরে লেখা। 4 নম্বরে বলতেছে অভিযোগ সমর্থনের প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, এই যে অভিযোগটা আদালত আমলে গ্রহণ করছে এর প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, এটা বিচার করলে শাস্তি দেওয়া যাবে, এরকম কিছু আদালত মনে করলে এটা আদালত বিচারতে গ্রহণ করবে, মানে বিচার করা যাবে। এই কথাটা এবার 5 নম্বরে এসে বলতেছে অভিযোগের সমর্থনের কোনো প্রাথমিক সাক্ষ্য প্রমাণ, তুমি যে ওই অভিযোগটা আদালত গ্রহণ করছে এর তেমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, তাহলে আদালত এটা কি করে দেবে, নাকচ করে দেবে, যে এর কোনো সাক্ষ্য প্রমাণ ভিত্তি নেই। তাহলে একবার প্রথম পড়লাম, বড় করে করলাম, এর অনেক বড় করলে আর সংক্ষেপে লেখা যায়। একবার 87-1 সাব ইন্সপেক্টর বা অন্য কোনো পদমর্যাদার লোক এই রিপোর্টের উপর ভিত্তি করে অপরাধ আমলে নেয়। 2 নম্বরে বলছে এই অভিযোগটি সন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের জন্য প্রেরণ করবে। 3 নম্বরে বলছে যদি সন্তুষ্ট না হয় তাহলে নাকচ করে দেবে। 4 নম্বরে বলছে প্রাথমিক তথ্য পরিমাণ যে সাক্ষ্য প্রমাণ থাকে সেই ক্ষেত্রে আদালত কি করবে, বিচারতে গ্রহণ করবে। আর 5 নম্বরে বলছে অভিযোগের সমর্থনে কোনো প্রাথমিক সাক্ষ্য প্রমাণ নাই, এর ভিত্তি নাই, আদালত নাকচ করে দেবে। এতটুকু ছোট করে লেখা যায়, বড় করে লেখা যায়, কিন্তু এটা প্রশ্ন আসবেন না, তুমি এটা লেখে মাথা নষ্ট করো না, বা আপনারা যারা দেখবেন করবেন না, কারণ সবাই দেখবে না। এরপরে 28 ধারায় আপিল। 28 ধারায় আপিল হলে সংশোধনী আছে, এখানে 60 কাজে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ, রায় বা আরোপিত দণ্ড, মানে ট্রাইব্যুনাল কর্তৃক যে আদেশ দেবে বা রায় দেবে বা দণ্ড প্রদান করবে, সংক্ষিপ্ত মানে যারা ক্ষতিগ্রস্ত, যারা দণ্ডপ্রাপ্ত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পক্ষ উক্ত আদেশ, রায় বা দণ্ড প্রদানের তারিখ হইতে 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। এমসিকিউ কয় কার্য দিবস, 30 কার্য দিবস। এই যে ট্রাইব্যুনাল যে তোমার রায় দেছে বা আদেশ দেছে বা যে দণ্ড দেছে, এই দণ্ডের বিরুদ্ধে তুমি হাইকোর্ট বিভাগে আপিল করবে, এটা 28 ধারা। কয় কার্য দিবস, এই কার্য দিবস হলো 30 কার্য দিবস।
তাহলে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত দণ্ড বা আদেশ আপিল 28 ধারায় বলছে আপিল কিভাবে হবে? ট্রাইব্যুনাল যখন তোমাকে রায় দিয়ে প্রদান করে বলছে শাস্তির বা কোনো দণ্ড, মৃত্যুদণ্ড, জরিমানা যাই করুক, এই দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে। কোন বিভাগে আপিল করা যাবে? হাইকোর্ট বিভাগে। বাংলাদেশে একটা কোর্ট আছে, তার নাম সুপ্রিম কোর্ট। ওর দুটো শাখা আছে, একটা হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। একটা হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগে কি করা লাগবে? আপিল করা লাগবে। কয় কার্য দিবস? 30 কার্য দিবস। এটা সংশোধন হয়েছে, 30 কার্য দিবস। এরপর আছে 29 মৃত্যুদণ্ড অনুমোদন। মৃত্যুদণ্ড প্রদানের করিলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র, এই ট্রাইব্যুনাল যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে, মৃত্যুদণ্ড প্রদানের করিলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র অবিলম্বে ফৌজদারি কার্যবিধির 374 ধারার বিধান অনুসারে হাইকোর্ট বিভাগে প্রেরণ করিতে হইবে এবং উক্ত বিভাগের অনুমোদন ব্যতি রেখে ট্রাইব্যুনাল কার্যকারী করা যাইবে না। মূল কথা হলো, এই মৃত্যুদণ্ড কার্যকারী করতে গেলে হাইকোর্ট বিভাগের অনুমতি লাগে। তাহলে হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড কার্যকারী করা যায় না। এমসিকিউ, কোন বিভাগের অনুমতি লাগে? হাইকোর্ট বিভাগের। কি ধরনের মামলার রায়? এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছে, এই মৃত্যুদণ্ড যে কার্যকারী করবে, হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। এমসিকিউ, কোন বিভাগের অনুমতি লাগে? এর হাইকোর্ট বিভাগের অনুমতি লাগে। হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড রায় কার্যকারী করা যাবে না। পরিষ্কার, এইটুকুই। এরপরে অপরাধ প্ররোচনা ও সহায়তার শাস্তি। ওই যে গতদিন দোস্ত তুমি যারা ভুল করছিলে, অপরাধের প্ররোচনা এ সহায়তার শাস্তি। আমরা সবাই জানি দণ্ডবিধি আইনের 4 থেকে শুরু করে 14 ধারা পর্যন্ত শাস্তির কথা উল্লেখ আছে। এই আইনে যদি কেউ কোনো অপরাধ করে 4 থেকে 14-র মধ্যে, এই অপরাধের যারা সহযোগিতা করবে, সহায়তা করবে, তাহলে যে অপরাধ করছে, ধর্ষণ করুক, অ্যাসিড ছুঁড়ে মারুক, তারপরে ওই যৌতুকের জন্য মারুক, পত্রিকায় দিক, যে 4 থেকে 14-র মধ্যে যে অপরাধগুলো করছে, এই কোনো যদি ব্যক্তি প্ররোচনা দেয়, এই প্ররোচনাকারীর শাস্তি 30 ধারা। মানে 30 ধারা বলছে, এই আইনে যদি প্ররোচনা করে, ওই মূল অপরাধের যে শাস্তি হবে, ওই যে প্ররোচনা দিল তারও সেম শাস্তি হবে। প্ররোচনাকারী, আমরা দণ্ডবিধি আইনের 107 এবং 108-এ পড়ছিলাম, প্ররোচনা বা দুষ্কর্মকারীর সহায়তা 107, 108। তাহলে এই প্ররোচনার শাস্তি কি? মূল অপরাধী যেরকম শাস্তি দণ্ড পাবে, ঠিক প্ররোচনার সহায়তাকারী সেম শাস্তি পাবে। এখন আসেন, রিজাউল নামক ব্যক্তি হযরতের প্ররোচনা একটা নারীকে ধর্ষণ করে। রিজাউল নামক ব্যক্তি হযরতের প্ররোচনা একজন নারীকে ধর্ষণ করে। তাহলে কার কি অপরাধ? আইনের আলোতে ব্যাখ্যা করো। তাহলে আমি যে হযরতের প্ররোচনা ধর্ষণ করলাম, আমার শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর ক। আমার আইন শাস্তি হলো 9-এর ক। তাহলে যে হযরতের শাস্তি কি? 9-এর ক অবলিক হলো 30। 9-এর ক 30। তাহলে হযরত কিন্তু ধর্ষণ করে নাই, কাজের কাজ আমি করে ফেলাইছি, কিন্তু এই হযরতের প্ররোচনার সহায়তায় আমি এই কাজটা করছি। তাই হযরতও এখান থেকে মাপ পাবে না। 30 দ্বারা সিগন্যাল দিচ্ছে হযরতের কাজ করা লাগে না, হযরতের সহায়তা কারণের 9-এর ক, এবং রিজাউলের জন্য একটা দ্বারা 9-এর ক, আমার জন্য 9-এর ক, এবং এই প্ররোচনার সহায়তার জন্য 9-এর ক অবলিক 30 হযরতের জন্য। ধন্যবাদ। 31 ট্রাইব্যুনাল ইত্যাদি জবাব দিতে হয়। 31-এর সম্পূর্ণ নতুন। 31 আমি কোনটা বল 30 31 কইল ও নিরাপত্তামূলক হেফাজত। নিরাপত্তামূলক হেফাজতটা কি? নিরাপত্তামূলক হেফাজত এটাও সম্পূর্ণ নতুন আসছে। আমি আপনাদের শীট দিয়ে একটু পড়ে তার ব্যাখ্যামূলক বলবো। নিরাপত্তামূলক হেফাজত অপরাধ তদন্ত এবং বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট মনে করেন কোনো নারী বা শিশু তার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে নিরাপদ হেফাজতে রাখা প্রয়োজন, তাহলে জানমালের সার্বিক হেফাজত করা প্রয়োজন, তাহলে শিশু আইন 2013 এর বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রময়
ম্যাজিস্ট্রেট উক্ত নারী ও শিশুকে কারাগারের বাইরে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে ট্রাইব্যুনাল ক্ষেত্রমত ম্যাজিস্ট্রেট বিবেচনা যথাযথ অন্য কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখিবার নির্দেশ দিতে পারেন, উপযুক্ত যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এই কথাটা ছিল আগেও, কিন্তু ইদানিং আসছে অনেক ব্যাপক করে, অনেক ব্যক্তির নাম আসছে। সেই ব্যক্তির নামগুলো আমি আপনাদের কাছে এমসিকিউ আকারে বলবো, এমসিকিউ আকারে বলবো। তাহলে আমরা আগে 31 ধারায় করতাম নিরাপত্তামূলক হেফাজত। কোনো নারী এবং শিশুকে যদি নিরাপত্তা হেফাজতে রাখার প্রয়োজন হয়, তাহলে ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট কি করে, ওই যে ব্যক্তিকে নিরাপদ হেফাজতে রাখবে তার মতামত গ্রহণ করে। কিন্তু এখানে আইডো মেলা অনেকখানি সংশোধন নীতি 2025-এর যোগ হয়েছে, 2025-এর যোগ হয়েছে, খেয়াল করবেন। তদন্ত বা বিচার চলাকালীন ট্রাইব্যুনাল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি কোনো নারী ও শিশুকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপদ হেফাজতে রাখার প্রয়োজন হয়, তাহলে জানমালের সার্বিক নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে শিশু আইন এর বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল নারী শিশুকে কারাগারের বাইরে, এইটা কিন্তু ওদের কারাগারের বাইরে। এই নারী ও শিশু হেফাজত মানে এরা কিন্তু আসামি না, এদের কারাগারের বাইরে রাখা লাগবে। এই নারী ও শিশুকে হেফাজতে রাখা, তাহলে কি কারাগারে রাখা যাবে? কারাগারের বাইরে রাখতে হয় না অন্য কোথাও রাখা যায়? এখন লিখবেন কারাগারের বাইরে রাখা যায়, সরকার কর্তৃক যদি অন্য কোথাও নির্দেশ দেয় সেখানেও রাখা যায়। তাহলে কোথায় রাখা যাবে? কারাগারের বাইরে। এটা কি শিশু আইন, শিশু আইন 2013-র বিধান সাপেক্ষে। তাহলে শিশু আইন 2013-র বিধান সাপেক্ষে ট্রাইব্যুনাল বা ক্ষেত্রবাহী ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেবেন। তাহলে কোথায় রাখবেন? হেফাজতে রাখবেন। কর্তৃক হেফাজতে বা ট্রাইব্যুনাল ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিচারার্থে যথার্থ কোনো ব্যক্তি কোনো সংস্থার হেফাজতে রাখিবার নির্দেশ দিতে পারেন, কোনো ব্যক্তির হেফাজতে রাখতে নির্দেশ দিতে পারেন। তাহলে ট্রাইব্যুনাল কোথায় রাখার নির্দেশ দিতে পারে? কোনো ব্যক্তির হেফাজতে। মনে রাখবা দোস্ত, এই নিরাপত্তা হেফাজতে কোনো ব্যক্তির হেফাজতে রাখা যায়। এর আগে জানো যে বরগুনা যেন কিরা মারা গেল, ওই যে মহিলাটা মারা যায়নি, মানে জেলখানে আছে, মিন্নি, মিন্নিকে কিন্তু ওই যে রায়দের আগের দিন ওই যে পিপির কাছে রাখছিল। তাহলে কোনো ব্যক্তির হেফাজতে রাখছিল না? এরকম ব্যক্তির হেফাজতে বা সংস্থার হেফাজতে, যে কোনো বাংলাদেশের সরকার কর্তৃক অনেক ভালো ভালো সংস্থা আছে, সেই সংস্থার হেফাজতে রাখারও নির্দেশ দিতে পারে উপযুক্ত কোনো ব্যক্তি। এরপরে করেছে তাহলে কারাগারের বাইরে এই হেফাজতে রাখতে হলে তোমাকে কারাগারের বাইরে রাখা লাগবে, এবং এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু আইনের বিধান অনুসারে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত হেফাজতে রাখা লাগবে, সরকার কর্তৃক নির্ধারিত হেফাজতে রাখা লাগবে। নিরাপত্তামূলক হেফাজতে কি? ট্রাইব্যুনাল ক্ষেত্র বা ম্যাজিস্ট্রেট কারাগারের বাইরে রাখবে, নিরাপত্তামূলক হেফাজতে রাখবে, কোনো ব্যক্তির কাছেও রাখতে পারে, কোনো সংস্থার কাছেও রাখতে পারে। এই দোস্ত পড়লে একবার দুইবার পড়লে এই কথাগুলো মনের থেকেই চলে আসে, পূর্বের পড়া ছিল তো, কিন্তু সংশোধনে আছে। তাহলে নিরাপত্তামূলক হেফাজতের এমসিকিউটা কিরকম? শিশু আইনের অধীনে রাখা লাগবে, সরকার বা ট্রাইব্যুনাল বা ক্ষেত্র বিশেষ ম্যাজিস্ট্রেট এই ব্যক্তিকে নিরাপদে রাখবেন, শিশু আইনের অধীনে রাখবেন। কোনো ব্যক্তির কাছে রাখতে পারে, কোনো সংস্থার কাছে রাখতে পারে, কিন্তু এটা কারাগারে রাখা যাবে না। এরা আসামি না, যারা হেফাজতে থাকে তারা কোনো আসামি না। ঠিক আছে, এরপরে চলে যাও 31-এর ক। 31-এর ক সংশোধনী আছে কি? 31-এর ক অবশ্যই সংশোধনী আছে। 31-এর ক এগুলো দামি। আবার আমি কালকে রাতের সকাল 9টায় ক্লাস নেবো, এই মূল্যবান কথাগুলো আমি শর্ট করে সুন্দর করে সাজা দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার নিরাপত্তামূলক হেফাজতের পরে 31-এর ক আছে ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা। এটা শর্ট করে বলা যায়, বড় করে বলা যায়। তাহলে ট্রাইব্যুনালের জবাবদিহিতা এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে অনেক লোক অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে যদি সঠিক কার্যক্রম না করে। প্রথম হলো পুলিশ অফিসার, 2 নম্বর হচ্ছে লেখে এই ট্রাইব্যুনাল, 3 নম্বরে ওই ট্রাইব্যুনালে পিপিতে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। 4 নম্বর হলো সরকারের যে থাকে ওই ডাক্তার, সরকারি যে ডাক্তারগুলো চিকিৎসা বা এই যে জায়গায় এই ভিকটিম যায়, এরাও যদি গাফলতি করে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার এই আইনে বিধান আছে। তাহলে 31-এ হচ্ছে ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা। ট্রাইব্যুনাল কি ঘটনা, গিরা কেউ ঢুকতে পারতেছে না, অথচ বারবার অনেক লোক চেষ্টা করে, দেখছো দোস্ত? কিন্তু কেন? আমাদের তোমার নেট তো খুব সুন্দর আল্লাহ দিলে।
তাহলে 31-এ ক ট্রাইব্যুনাল জবাবদিহিতে আমি সংক্ষেপে তোমার বলে দিচ্ছি। এই আইনের যে 20 ধারায় এই যে ট্রাইব্যুনাল 180 দিনের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করবে বলছিল না, আবার এটা বলছিল ধর্ষণ মামলার ক্ষেত্রে 9 ধারার অপরাধের ক্ষেত্রে 90 কার্য দিবসের মধ্যে শেষ করবে, কিন্তু এই কার্য দিবসের মধ্যে তারা শেষ করতে পারে না। তারা এই 90 কার্য দিবসের মধ্যে দাখিল করে, যদি এই 90 কার্য দিবসের মধ্যে শেষ করতে না পারে তাহলে তা কি কারণে শেষ করতে পারে নাই তা প্রতিবেদন আকারে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট দাখিল করতে হবে। দেহদস্ত কতবার জবাবদিহিতা সবারই আছে। ট্রাইব্যুনাল যখন 31-এর ক ট্রাইব্যুনালের জবাবদিহিতা, ট্রাইব্যুনাল মানে আদালত, এই ক্ষেত্রে বিশেষ আদালতের জবাবদিহিতা কিভাবে করা লাগবে, এই আইনের 20 ধারায় যে 180 দিন বা 90 কার্য দিবসে বিচার কার্যক্রম শেষ করার কথা ছিল, যদি নির্ধারিত সময়ে তুমি বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল শেষ করতে না পারে তাহলে 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট একটা লিখিত একটা কোর্টের নিকট দাখিল করতে হইবে, যার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করবে। তাহলে এই ট্রাইব্যুনাল কার নিকট দাখিল করবে? কোর্টের নিকট দাখিল করবে। সুপ্রিম কোর্টের নিকটের কারণ কেন বিচার করতে পারি নাই এর কারণ দাখিল করবে। আর কার কাছে দাখিল করবে? সরকারের কাছে। তাহলে ট্রাইব্যুনালও কি সুস্থ আছে? এই নারী শিশু নির্যাতন বিচার যদি 180 দিন আর 90 দিনে শেষ না করতে পারে তাহলে কত দিনের মধ্যে এই সুপ্রিম কোর্টকে জানাবে? 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে, এখানে সংশোধনী 30 দিনই আছে, এরপরে সংশোধনী সংশোধনের 30 দিনের কথা আছে। তাহলে 30 দিনের মধ্যে জানাতে হবে। কাকে জানাতে হবে? সুপ্রিম কোর্ট বিভাগে জানাতে হবে। এর আরেকটা অনুলিপি কাকে দেওয়া লাগবে? সরকারের নিকট দেওয়া লাগবে। এখন দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বরে বলছে পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর তো পিপি, পাবলিক প্রসিকিউটর বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তা উহাদের কারণে লিপিবদ্ধ করিয়া একটি প্রতিবেদন 30 দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করতে হবে, যার একটি অনুলিপি সুপ্রিম কোর্টে প্রেরণ করতে হবে। তাহলে এবার কি ডাকে ধরা বললো? 31-এর কয়ের একেলগে প্রথমে ট্রাইব্যুনাল যখন 180 দিনের ভিতর পারে নাই, 20 ধারার বিধান মতে পারে নাই, অথবা শুধু 90 দিনের ভিতর পারে নাই, তখন তারা সুপ্রিম কোর্টকে বলেছে। তারা কাকে বলছে? সুপ্রিম কোর্টকে বলছে, এবং একটা অনুলিপি সরকারকে দিয়েছে। 2 নম্বরে এসে বলছে পাবলিক প্রসিকিউটর বা পুলিশ কর্মকর্তা হওয়ার কারণ লিপিবদ্ধ করিয়া একটি প্রতিবেদন, মানে পুলিশেরও যদি গাফলতি থাকে তাহলে পুলিশ কর্মকর্তা বা পাবলিক প্রসিকিউটর এর একটা প্রতিবেদন 30 দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করবেন। কার নিকট দেবে? সরকারের নিকট। কেন আপনারা পারছিলেন না? কেন জবাবদিহিতা সরকারের কাছে? কত দিনের জন্য? 30 দিনের ভিতর করা লাগবে, এবং এর একটা অনুলিপি সুপ্রিম কোর্টে প্রেরণ করা লাগবে। তাহলে অনুলিপি কোথায় দেওয়া লাগবে? সুপ্রিম কোর্টে দেওয়া লাগবে। আর সরকারের নিকট একটা প্রতিবেদন দাখিল করা লাগবে, সরকারের নিকট একটা প্রতিবেদন দাখিল করা লাগবে। এইবার এসে 3 নম্বরে 31-এর কয়ের 3, 31-এর কয়ের 3 কি বলছে? পেশকৃত যে প্রতিবেদন, এই যে ট্রাইব্যুনাল যে প্রতিবেদন দিল, তারপর 2 এসে পুলিশ আর সরকারি পিপি যে প্রতিবেদন দিল, এই প্রতিবেদন পর্যালোচনা করার পর কর্তৃপক্ষ নির্ধারণের কি বলছে? পেশকৃত প্রতিবেদন পর্যালোচনার পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তিবর্গদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। তাহলে কি বলছে? এই যে ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ বা জেলা দায়রা জজ বা কি জজ জন্য পড়ছিলাম, যারা ট্রাইব্যুনালের দায়িত্বে ছিলেন, অতিরিক্ত জজ, এই জজগুলো, পিপি গুলা, পুলিশ কর্মকর্তাগুলো, এরা যদি এই কার্যক্রম তদন্ত যদি এদের কারণে যদি না হয়, এদের গাফলতি থাকে, তাহলে এদের বিরুদ্ধে কি করবে? পর্যালোচনা করার পর সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তিগত বর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 31-এর কয়ের 1 খেয়াল করবে, এটা কিন্তু দামি জিনিস। 31-এর ক ট্রাইব্যুনালের জবাবদিহিতা 1, নির্ধারিত সময়ের মধ্যে যদি ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম শেষ করতে না পারে তাহলে তার কি কারণে তা পারেন নাই তা একটা প্রতিবেদন সুপ্রিম কোর্টে দেবে এবং অনুলিপি সরকারকে দেবে। 2 নম্বর, পাবলিক প্রসিকিউটর বা পুলিশ কর্মকর্তা যদি নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম তারা শেষ না করে তাহলে পর্যালোচনার পর
কর্মকর্তা লিপিবদ্ধ করিয়া, তাহলে পুলিশ কর্মকর্তা বা কারণ লিপিবদ্ধ করিয়া তার প্রতিবেদন 30 দিনের ভিতরে সরকারের নিকট জানাবে এবং তার অনুলিপি সুপ্রিমকে জানাবে। 3 নম্বরে বলছে এই পেশকৃত প্রতিবেদন, এই যে দুই যে আদালত ও পুলিশ এবং পিপি যে প্রতিবেদন পেশ করছে, এই প্রতিবেদনের উপর পর্যালোচনা করবে। পর্যালোচনা যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের, কারা দায়ী? আদালত, ওই ট্রাইব্যুনাল দায়ী, পুলিশ কর্মকর্তা দায়ী, না পিপি দায়ী? যারা দায়ী, যদি সবাই দায়ী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিবেন। এই চলে গেলে 31-এর ক। এখন আসে 32, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। অপরাধের 4 নম্বর আছে 31-এর কয়ের 4, 31-এর কয়ের 4 আমি একটু দেখে দিয়ে পড়ি সংশোধনী। 31-এর 4-এর ক, 31-এর কয়ের 4, 31-এর কয়ের 4-এর সংশোধনী। নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বিচারককে পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করিতে হইবে। তাহলে নতুন করে আছে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হইলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল বিচারককে পরবর্তী 3 কার্য দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা সুপ্রিম কোর্টের নিকট প্রেরণ করতে হবে, যার একটি অনুলিপি সরকারের নিকট প্রেরণ করতে হবে এবং উক্ত ব্যাখ্যার ভিত্তিতে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, ওই এক কথায় ঘুরিয়ে ফিরে। তারপর আসে 32 দ্বারা আসছে কি সংশোধনী আছে। 32-এর সংশোধনী কি? এই অপরাধের শিকার অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে অপরাধের শিকার ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে অপরাধের শিকার ব্যক্তি। তাহলে 32-এ আমি সংক্ষেপে বলি, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। অপরাধের শিকার ব্যক্তির কিভাবে মেডিকেল পরীক্ষা হয়? অপরাধের শিকার ব্যক্তির সংশোধনী পড়েই দেই, সংশোধনী তো সবটুকু দিয়েছে, সংশোধনী পড়ি, কারণ আমাদের আগের পড়া নাই, আমি সংশোধনী করে দেই। তাহলে একের কি আছে, বেশখানি কথা আছে, বাংলা করে বলবো। আমি এখন রিডিং করে দেবো, তারপরে বাংলা করে পড়বো। তাহলে আমাদের দ্বারা হচ্ছে এখন 32, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। এ ধারা ভুল করলে বলবেন। অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা কিভাবে হবে? অপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। কি প্রযুক্তি? এই যে ব্যক্তি অপরাধের শিকার হয়েছে সেই ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এই কথাটা আগে ছিল না বইতে। তাহলে এমসিকিউ, মেডিকেল পরীক্ষা করার জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা লাগবে? সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। সরকারি হাসপাতালে কিংবা, তাহলে এর চিকিৎসা কোথায় হবে? যে অপরাধের শিকার হয়েছে সরকারি হাসপাতাল কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতাল। তাহলে এই মেডিকেল পরীক্ষা, এই ভিকটিম অপরাধের শিকার ব্যক্তি, তার কোথায় পরীক্ষা হবে? তাহলে সরকারি হাসপাতাল অথবা সরকার কর্তৃক ঘোষিত বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ করা যাবে। তাহলে সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে করা যাবে। তারপরে কি বলছে? সম্পূর্ণ করা যাবে। এবং সরকারি হাসপাতালে এই আইনের অধীনে সংগঠিত অপরাধের শিকার ব্যক্তি নিজে হাজির হইলে কিংবা কিংবা এই আইনের অধীনে সংগঠিত অপরাধের অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি, অপরাধের অভিযুক্ত ব্যক্তি, আমি একটা নারীকে ধর্ষণ করছি, তাহলে আমি হলো কি অভিযুক্ত ব্যক্তি, আর যাকে ধর্ষণ করছি তিনি হলো অপরাধের শিকার ব্যক্তি, এই দুই ব্যক্তি। তাহলে অভিযুক্ত ব্যক্তিগুলো তার পরীক্ষা হবে সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, সরকার কর্তৃক এবং সর্বাধুনিক প্রযুক্তি। তাহলে আমি যে অপরাধের অভিযোগ্য ব্যক্তি, আমার পরীক্ষা কি নর্মাল কোনো মেশিনে করা যাবে না? সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা লাগবে। সর্বোচ্চ যে প্রযুক্তি বাংলাদেশে আছে সেই প্রযুক্তি ব্যবহার করে আমি যে ধর্ষণকারী আমার পরীক্ষা নিরীক্ষা করা হবে। এবং অপরাধের শিকার যে ব্যক্তি আছে তাকেও পরীক্ষা নিরীক্ষা করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা লাগবে। কোন ধরনের হাসপাতালে করবে? সরকারি হাসপাতালে করবে। এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বেসরকারি হাসপাতালেও করবে। সরকারি হাসপাতালেও করা যাবে, বেসরকারি হাসপাতালেও করা যাবে। তাহলে কোন ব্যক্তিকে করা যাবে? অপরাধের অভিযুক্ত ব্যক্তিকেও করা যাবে এবং অপরাধের শিকার ব্যক্তিকেও করা যাবে। এই উক্ত ব্যক্তি যদি পুলিশ কর্তৃক উপস্থিত হইলে তাকে মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদান করা হইবে না। উক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি পুলিশ কর্তৃক উপস্থাপিত হইলেও তাকে মেডিকেল পরীক্ষার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না। আমরা পুলিশ অনেক সময় আসামি নিয়ে গেলে
সরকারি ফি দেওয়া লাগে। কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি পুলিশও নিয়ে যায়, এই নারীর মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না। তাহলে কি পুলিশ নিয়ে গেলেও এই নারীর কোনো ফি প্রদান করা লাগবে না। কিসের জন্য? এর যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে, পরীক্ষার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না। তাহলে এই অভিযোগকারী বা অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি, এদের যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে তার কোনো ফি লাগবে না। এমসিকিউ, এই ব্যক্তিদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো ফি লাগবে না। কোথায় চিকিৎসা করা হবে? সরকারি হাসপাতাল, সরকার কর্তৃক বেসরকারি হাসপাতালে। কোন ধরনের ব্যক্তি? অপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি। এদের কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা লাগবে? সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা লাগবে। কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা লাগবে? সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা লাগবে। তাহলে মেডিকেল যদি কোনো ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তি কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদনপ্রাপ্ত বেসরকারি হাসপাতাল, অপরাধের অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তিতে করতে লাগবে, সর্বাধুনিক প্রযুক্তিতে করা লাগবে। এতে যদি পুলিশ নিয়ে যায় তাহলে কোনো ফি প্রদান করা লাগবে না। এখন আসেন এর দ্বারা পড়তেছিলাম 32 মেডিকেল অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। এরপর আসেন 32-2। 32-2 কি বলছে? কোনো ব্যক্তি, ধ্যান খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি অপরাধের শিকার ব্যক্তি যদি হাসপাতালে যায়, মনে রাখবেন সংগঠিত অপরাধের শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থিত করা হলে, তাহলে যিনি অপরাধের শিকার হয়েছেন সেই ব্যক্তিকে যদি আমি আপনি নিয়ে যাই, তাহলে অপরাধের শিকার ব্যক্তিকে চিকিৎসার জন্য উপস্থাপন করলাম। কোথায় করলাম? সরকারি হাসপাতালে। উক্ত হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক, উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাহার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পূর্ণ করবে। খেয়াল করো, তাহলে এই যে ব্যক্তি ধর্ষণের শিকার বা অপরাধের শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলাম বা সে নিজেই গেল, তাহলে কর্তব্যরত চিকিৎসকের কাজ কি? কর্তব্যরত চিকিৎসক তাহা মেডিকেল পরীক্ষার অতি দ্রুত সম্পূর্ণ করবে। উনি খুব দ্রুত এই কাজ করবে, গাফলতি করার সময় নাই, মানে হেলামি করার সুযোগ নাই। তারপরে কি বলছে? দায়িত্বগত অনীহা করার সুযোগ নাই। কর্তব্য, প্রত্যেক মেডিকেল কলেজে আমাদের পুলিশের যেমন 24 ঘন্টা স্টেশন চলমান থাকে, মেডিকেল এই বাংলাদেশের যে কোনো মেডিকেল উপজেলা থেকে শুরু করে পিজি 24 ঘন্টা চলমান। ওখানে একজন ডাক্তার সর্বদাই কর্তব্য থাকে, 24 ঘন্টা ডিউটিতে নিয়োজিত থাকে। তাহলে এই ভিকটিম, এই অপরাধের শিকার ব্যক্তি বা অপরাধের অভিযোগ ব্যক্তিকে যদি কেউ নিয়ে উপস্থাপন করে বা উনি স্বেচ্ছায় যায়, তাহলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার মেডিকেল পরীক্ষা করবেন এবং অতি দ্রুত সম্পূর্ণ করবেন। তাহলে এই যে ডাক্তারটা দায়িত্ব ডিউটি পালন করছে, ডিউটি অফিসার, আমরা যেমন ডিউটি অফিসারই করি, উনি ডিউটিরত ডাক্তার। এই ডাক্তার এই মেডিকেল পরীক্ষা করাবেন এবং দ্রুত সম্পূর্ণ করবেন, অতি দ্রুত সম্পূর্ণ করবেন। হেলাম করা যাবে না, দেরি করা যাবে না। মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরবর্তী 72 ঘন্টার মধ্যে, তাহলে কত ঘন্টার মধ্যে? 72 ঘন্টার মধ্যে এই সংক্রান্ত একটা সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করবেন। তাহলে মেডিকেল করার পরে 72 ঘন্টার মধ্যে এই সার্টিফিকেট বিনামূল্যে সংগ্রহ করবে মেডিকেল অফিসার। 72 ঘন্টার মধ্যে এই অপরাধের শিকার ব্যক্তিকে এই প্রতিবেদন দেবেন। তাহলে কত সুন্দর কথা, আরো সহজ করে বলবেন। শিকার ব্যক্তিকে তাহলে বিনামূল্যে অপরাধের শিকার ব্যক্তিকে বা ক্ষেত্রময় তার পরিবার, তাহলে এই যে সার্টিফিকেট প্রদান করলো ওই ব্যক্তিকেও দিতে পারে, অপরাধের শিকার ব্যক্তি অথবা তার পরিবার বা তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করতে পারে। তাহলে এই যে প্রতিবেদন দেবে মেডিকেল অফিসার, যে সার্টিফিকেট দেবে পরীক্ষা নিরীক্ষা করে, কাকে দেবেন? 1 নম্বরে মনে রাখবেন ওই অপরাধের শিকার ব্যক্তিকে দেবে। 2 নম্বরে মনে রাখবেন ওই তার পরিবারের কোনো ব্যক্তিকে দেবে, অথবা 3 নম্বরে হলো তদন্তকারী কর্মকর্তাকে। এই যদি আমরা এটা না পড়ি, এমসিকিউ পড়ার সুযোগ খুবই নগণ্য। এবং এই কথাগুলো বেশি পড়া লাগবে না। আমি যে বারবার বলতেছি ক্লাসটা বেশি হোক, কিন্তু আপনি শিখতে পারতেছেন না। আমি আপনার কল্যাণের জন্য বারবার বলি। আমি 12 ঘন্টা ডিউটি করছি, বদলি পোস্ট মোবাইল গাড়ি, তারপরও আপনাদের সামনে উপস্থাপন হয়েছি এবং অনেক লোক ক্লাসে যোগদান করে কাটি চলে গেছেন, তাদের নেট দুর্বল, তাদের ভাগ্য নাই, সরাসরি অংশগ্রহণ করতে পারেন না। ইউটিউব বা গ্রুপের ক্লাস দেখে নেবেন। কিন্তু মনে রাখবেন এই কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। এই কথাগুলো এমসিকিউ যখন আসবে তখন আপনার কাছে সহজ হবে, কারণ আপনি আমার এই ক্লাসটা মহব্বতের সাথে রেকর্ডিং শুনবেন
বা এই ক্লাসটা সরাসরি শুনতেছেন। এখন আমি আরো সহজ করে বলবো। আগে বলেন, তদন্ত কর্মকর্তা প্রদান করবেন এবং এবং এই মেডিকেল অফিসার কি করবে, এই যে অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করবে। স্থানীয় থানাকে অবহিত করবে। তাহলে কি করছে, স্থানীয় থানাকে অবহিত করছে। এই তদন্তকারী এই মেডিকেল অফিসার স্থানীয় থানাকে অবহিত করছে। এখন আসেন সংক্ষেপে বলি, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা কিভাবে করবেন। অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা কিভাবে করবেন। 32-1, 32-2, 32-1, 32-2 সুন্দর করে বলবো, ছোট করে বলবো। আছে 15 লাইন, 10 লাইন, আমি বলবো 2 লাইন ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি সরকারি হাসপাতাল, সরকার কর্তৃক বেসরকারি হাসপাতাল যেখানে সরকার অনুমোদন দিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তিকে পরীক্ষা করা হবে এবং এর জন্য কোনো ফি নেওয়া যাবে না। 1 নম্বর হচ্ছে কি, অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি কে যখন হাসপাতালে যাবে, সরকারি হাসপাতাল, সরকার কর্তৃক ঘোষিত হাসপাতাল, এই জায়গাতে এদের পরীক্ষা করা হবে এবং সর্বাধুনিক প্রযুক্তি যে আমাদের আছে তা দিয়ে করা হবে এবং এর জন্য কোনো ফি লাগবে না। 2 নম্বরে কি বলছে, এই যে অপরাধের শিকার ব্যক্তি যখন হাসপাতালে আসবে বা কেউ নিয়ে আসবে বা পুলিশ নিয়ে যাবে, কর্তব্যরত ডাক্তার বা যিনি ডিউটিরত ডাক্তার তিনি অতি দ্রুত তার পরীক্ষা সম্পূর্ণ করবেন। তার পরীক্ষা সম্পূর্ণ করবেন, 72 ঘন্টার মধ্যে তার সার্টিফিকেট প্রদান করবেন। এই সার্টিফিকেট তার পরিবারের কাছে দিতে পারে, তদন্তকারী কর্মকর্তার নিকট দিতে পারে। সুন্দর কথা দেন। এতগুলো লাইন আছে কমসে কম 6-12টা। তাহলে আমি সংক্ষেপে করে দিলাম। 32-1, আবার বলি, এগুলো দামি জিনিস, পড়বেন, আসতে পারে। 32-1, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সর্বাধুনিক প্রযুক্তি সরকারি হাসপাতাল, সরকার কর্তৃক বেসরকারি হাসপাতাল এবং এই পরীক্ষা করার জন্য কোনো ফি প্রদান করা লাগবে না। 2 নম্বরে হচ্ছে, যদি অপরাধের শিকার ব্যক্তি তিনি নিজে মেডিকেলে উপস্থিত হন, অন্য কোনো ব্যক্তি নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করবেন, 72 ঘন্টার মধ্যে তার রিপোর্ট দেবেন। তদন্তকারী কর্মকর্তার নিকট রিপোর্ট দিতে পারেন এবং তিনি তার পরিবারের নিকট রিপোর্ট দিতে পারেন, অথবা এবং এই স্থানীয় থানাকে, এই মেডিকেল অফিসারের কাজ স্থানীয় থানাকে অবগত করা। এই অপরাধের শিকার, এই অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করবে। তাহলে স্থানীয় থানাকে কে অবহিত করবে? সাংবাদিক, পুলিশ, মেডিকেল অফিসার? পুরোটি না, তখন লিখবেন মেডিকেল অফিসার। তাহলে স্থানীয় থানাকে কে অবহিত করবে? মেডিকেল অফিসার। এই পরীক্ষা নিরীক্ষা করার পরে স্থানীয় থানাকে কে অবহিত করবে? মেডিকেল অফিসার। খেয়াল করবেন, এই কত ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে? 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেবে। কত ঘন্টার মধ্যে মেডিকেল অফিসার প্রতিবেদন দেবে? 72 ঘন্টার মধ্যে। কোন মেডিকেল অফিসার দ্রুত এই পরীক্ষা নিরীক্ষা করবেন? কর্তব্যরত বা ডিউটিরত যে মেডিকেল অফিসার, সে অফিসার 72 ঘন্টার মধ্যে এই এই পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করবে। এখন আসুন 32-ক। 32-ক মানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। 32 দ্বারা পর্যন্ত ছিল, কিন্তু 32-ক আমার সম্ভবত আমি একটা দ্বারা ছুটে চলে আসি, সেটা হলো 26-ক। হয়তো এটা আমার ভুল হোক। 26-ক আগামী দেহে পরবর্তী সংশোধনের আমি পরে বলবানে। এখন চলে আসি নতুন ধারা, নারী ও সচেতন আইন 32-ক। এটা ছিল না, এটা নতুন করে আসছে, আমি আপনাদের পড়ে শুনে আপনারা শোনেন। 32-ক কি বলছে? অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা। হ্যাঁ, ডিএনএ পরীক্ষা, এটা বাংলা হলো ডিএনএ পরীক্ষা। আমরা ডিএনএটা আইন পাবো 12 ধারা আছে। ডিএনএ আইনের ডিঅক্সারাইবোনিক অ্যাসিড, অনেক বড় করে, তোমার আমি উচ্চারণ করতে পারি না, আপনারা পারলে করে নেবেন। এর ডিএনএ বলা হয়। ডিএনএটা হচ্ছে বড় করে সংশোধন, মানে মিনিং করে লেখা ইংরেজিতে। তো অভিযুক্ত ব্যক্তির বা অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা, এই ডিএনএ পরীক্ষাটা কিভাবে হবে? সম্পূর্ণ নতুন। এটা কিন্তু আমাদের ডিএনএ আইনে আছে। ডিএনএ আইনে সম্ভবত 7 না 8 প্রকার আছে, মুখস্থ ছিল। একটাই ধারা পড়বো ডিএনএ আইনে, সেই 12 ধারা পড়বো। একটু খেয়াল আছে, 12 ধারা। তাহলে এখন 32-ক বলছে কি?
অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ধারা 32-এর বিধানে মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা এবং পারস্পরিকতা বিবেচনা করিয়া প্রয়োজন মনে করিলে ডিএনএ আইন 2014 উক্ত আইনের অধীনে প্রণীত বিধিমালা এবং বিধি অনুযায়ী ডিএনএ পরীক্ষা করতে পারবে। তাহলে 32-এর কথা কি বলছে? 32-এর কয়ে একে বলছে এই যে আমরা 32 ধারায় মেডিকেল পরীক্ষাটা করলাম, মেডিকেলে গেছিলে মনে আছে 32-এর এক যে আপনারা পড়ছেন মেডিকেল ভিকটিমের মেডিকেল পরীক্ষা, অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা, কিন্তু মেডিকেল পরীক্ষা ছাড়াও ডিএনএ টেস্ট করা যায়। তাহলে 32-এর কথাতে বলছে কি অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি মেডিকেল পরীক্ষা ছাড়াও ওনাদের মেডিকেল পরীক্ষা না করেও উক্ত ব্যক্তিদের সম্মতি থাকুক, কোনটা সম্মতি দিতেও পারে নাও পারে, থাকুক বা না থাকুক তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা পারস্পরিকতা মানে পারিপার্শ্বিকতা বিবেচনা প্রয়োজন মনে করিলে ডিএনএ আইন 2014 অনুযায়ী ডিএনএ পরীক্ষা করতে পারেন। তবে শর্ত থাকে যে উপযুক্ত ডিএনএ পরীক্ষা করা বা না করার ক্ষেত্রে ট্রাইব্যুনাল ক্ষেত্রময় ম্যাজিস্ট্রেট অনুমোদন আবশ্যক হইবে এবং যে ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা উক্তরূপে অনুমোদন ক্রমে ডিএনএ পরীক্ষা না করে সেই ক্ষেত্রে তিনি উক্তরূপে পরীক্ষা না করিবার কারণ এগুলো আমার দরকার নেই, অত দরকার নেই। 32-এর কথা মনে রাখবেন, যদি মেডিকেল পরীক্ষা না করান এটা একেবারে নতুন সংশোধন, এটা ছিলই না। 32-এর 32 অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা, তাহলে এই ব্যক্তির সম্মতি দিক কি বলছে অপরাধের শিকার ব্যক্তি, হ্যাঁ অভিযুক্ত ব্যক্তি বা অপরাধের শিকার ব্যক্তি এরা অনেক সময় সম্মতি দিতেও পারে নাও পারে, আপনার সম্মতির দরকার নেই। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন মেডিকেল পরীক্ষা ছাড়াও ওদের ডিএনএ পরীক্ষা করা যায়, ডিএনএ আইনের 2014-12 দ্বারা সম্ভবত, আমার খেয়াল নেই স্পেশালি জানেন কত দ্বারা ডিএনএ পরীক্ষা, সম্ভবত 12 দ্বারা। তাহলে হলে 32 দ্বারা লেগে সম্মতি দিক আর সম্মতি না দিক, এই সম্মতি কে দেবে? অপরাধের শিকার ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি। সম্মতি কে দেবে বা কে দেবে না? অপরাধের শিকার ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি। ডিএনএ পরীক্ষা 6 না 7 প্রকার করা যায়, যেদিন ডিএনএ আইনে পড়াবো সেদিন শুনবেন, খুব ভালো লাগবেন। এরপরে 32-এর করার পরে আর কোনো আইন আছে না দেয় নেই, এটির মনে কষ্ট পাইছিলাম এই আইন পড়াতে পারবেন কিনা, আল্লাহ পাক যেটুক দিছে পড়েছি যাক। এরপরে 32-এর খ সাক্ষী ইত্যাদির সুরক্ষা ভাতা। 32-এর খ সাক্ষী ইত্যাদির সুরক্ষা ভাতা, এগুলো আপনারা পড়ে নেন, এখান থেকে প্রশ্ন আসতেও পারে নাও পারে। সাক্ষী ইত্যাদির সুরক্ষা ভাতা 32-এর খ এগুলো ছিল না আমাদের সময়। 32-এর খ বলতে ট্রাইব্যুনাল ক্ষেত্রময় ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা স্বীয় বিবেচনা তদন্তকারী বিচারাধীন মামলার অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি কোন সাক্ষীকে নিরাপত্তা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ প্রদান ও ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপরে কি বলছে? যাতায়াত ও সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ বরাদ্দ। তাহলে এই যে সাক্ষীদের কিন্তু অনেক সময় টাকা দেয় না। সাক্ষী আমাদের দীর্ঘকাল যে মামলা মোকদ্দমা ছিল, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই সাক্ষীদের যাতায়াত সময়ের ক্ষতিপূরণ বাবদ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ ও প্রদান করিবার আদেশ প্রদান করিতে পারিবেন এবং সরকার প্রত্যেক ট্রাইব্যুনালের অনুকূলে পৃথক অর্থ বরাদ্দ করবেন। তাহলে কি এই যে সাক্ষীদের ভাতা পাবে এটা কোন আইনে আছে? নারী ও শিশু নির্যাতন আছে। কিসের দেবে? যাতায়াত এবং সময়ের ক্ষতিপূরণ দেবে। তাহলে কিসের ভাতা দেবে? যাতায়াতের ভাতা দেবে। কিসের ক্ষতিপূরণ দেবে? সময়ের ক্ষতিপূরণ। অর্থের পরিমাণ দেবে। এতটুকু মনে করেন এই নতুন সংশোধনের জন্য